আসসালামু আলাইকুম। এখন আমি যে ভিডিওটা করছি সেটা আসলে কখন আমি আপলোড দিতে পারবো আমি জানি না। 18ই জুলাই রাত্র এখন সম্ভবত 11:30 12টা বাজে, 11:30টাই বাজে। তো কিছুক্ষণ আগে বাইরে অর্থাৎ রোডে গিয়েছিলাম। তো রোডে দেখলাম যে কিছু হাতে লাঠি সোঁটা হাতে কিছু লোক হেঁটে যাচ্ছে এবং তাদের মুখে বলতে শুনলাম যে এগুলো ছাত্র না, ছাত্ররা এত রাত পর্যন্ত থাকে না। তো তখন সম্ভবত 9:30 9:45 বাজে। ঘড়িটা ঠিকমতো দেখিনি, হাতে ঘড়ি নিয়ে যাইনি, তাই দেখিনি। আমি মোবাইলে ওই সময়টা ভাবে খেয়াল করিনি। তো তাদের কথাবার্তা শুনছিলাম। ঠিক তখনই বুঝতে পারলাম যে মিরপুর 2-এর দিকে কোনো একটা মিশন শেষ করে তারা ফিরছে। তো তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আরও কিছু কথাবার্তা শুনলাম। কথাবার্তার সারমর্মটা হচ্ছে এইরকম যে বিক্ষোভকারীরা আজকে সারাদিন যারা বিক্ষোভে অংশ নিয়েছিল, অর্থাৎ সরকার কোটা বিরোধীদের পক্ষে যারা বিক্ষোভে অংশ নিয়েছিল, তারা 10 নম্বরে তাদের কার্যক্রম শেষ করে যখন ফিরছিল, তাদের আসলে ধারণা ছিল না যে 2 নম্বরের মোড়ে 2 নম্বরে মিরপুর 2 নম্বরে তাদের জন্য উৎপেতে বসে আছে পুলিশ কিংবা সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ অথবা যুবলীগ এরা। তো তাদের উপর মারাত্মকভাবে হামলা হয় এবং সেখানে শোনা যায় কেউ কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়েছে প্রচুর। তবে সঠিক সত্য মিথ্যা জানি না, কারণ যেহেতু ওই ঘটনাস্থলে আমি যাইনি, আমি আমার শোনা কথাগুলো শেয়ার করলাম। তো এই হইল অবস্থা। সারা দেশে ইন্টারনেট এবং অন্যান্য জিনিস বন্ধ করে দিয়ে সরকার যে তাণ্ডব চালাচ্ছে, আমি জানি না এই তাণ্ডব তাদের কখন শেষ হবে। অনেক প্রাণ ঝরে গেছে সরকার। এবং আরও একটা জিনিস আমি শুনতে পেলাম, আন্দোলনকারীদের ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে, তাদেরকে জঙ্গি বলে মেরে ফেলার একটা প্রবণতা সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যে রয়েছে বলে তাদের 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 ধারণা। কথাগুলা আমি সব শোনা, কারণ যেহেতু আমি কোনো রাজনীতিবিদ নই, আমি কোনো সংবাদকর্মী নই, আমি একজন সাধারণ মানুষ। বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো বলি, সেটা বলার অধিকার আমার আছে, আমি মনে করি। তো এই অবস্থায় আমার পরিবারের থেকে চাপ আছে যাতে এইসব কথাবার্তা না বলি, সামাজিক চাপ আছে, তারপরে যেটা রয়েছে চারিদিকে একটা ভীতির চাপ আছে। সব কিছু চাপ উপেক্ষা করে তারপরেও বলি কারণটা হচ্ছে যে যদি 1971 সালে যদি সকল বাংলাদেশের সকল মানুষ যদি ঐক্যবদ্ধ না হতো, যদি ঐক্যবদ্ধ হয়ে না নামতো, তাহলে কিন্তু আমরা পাক হানাদার বাহিনী থেকে মুক্তি পেতাম না। তাহলে আমাদের এই ভীতির মধ্যেই থাকতে হতো। এই গুটি কয়েক বন্দুকধারী মুক্তিযোদ্ধারাই কিন্তু বাংলাদেশ স্বাধীন করতে পারতো না। 7.5 কোটি মানুষ ভীতির মধ্যে ছিল, এর ভিতরে তাদেরকে সাহায্য করেছে তারা, তাদের সাহস দিয়ে যুদ্ধ করে তারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য যতটুকু করা দরকার তারা সেটা করেছে। এখন তারা 7.5 কোটি মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র এই কয়েকজন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করে দিয়েছে, এটা যদি কেউ ভেবে থাকে, সেটা হচ্ছে যে ইতিহাস এবং তৎকালীন সময়ে মানুষদের অবিচার। কারণ প্রত্যেকটা মানুষ কী পরিমাণ ভীতির মধ্যে ছিল এখন আমরা বুঝতে পারছি। আমরা এখন যে ভীতির মধ্যে আছি, যাদের সন্তান কলেজে পড়ে তারা ভীতির মধ্যে আছে, এই বুঝি তার সন্তানের লাশের খবর আসলো। আবার যার সন্তান এই ইউনিভার্সিটি লেভেলে পড়ে তারা ভয় পাচ্ছে, এই বুঝি তার সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেল, এখন কি হবে, অথবা তাকে পুলিশ ধরে নিয়ে গেল। অভিভাবকদের উপর সরকারের থেকে চাপ আছে যে অভিভাবকরা যেন সন্তানদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখে, না হলে যদি সন্তানের লাশ যায় সেজন্য সরকার দায়ী থাকবে না। এই ধরনের যখন ঘটনা, এইরকম একটা ভীতিকর পরিস্থিতি, এইসব ভীতিকর পরিস্থিতি আসলে চুপ করে বসে থাকাটা খুবই কষ্টকর। এবং যারা চুপ করে বসে থাকতে পারে তারা হচ্ছে মহামানব। এই সব মহামানবের আসলে পৃথিবীতে তারাই বেঁচে থাকে, কিন্তু তাদের বেঁচে থাকার সুন্দর পরিবেশটা তৈরি করে যায় যারা বিদ্রোহ করতে পারে তারাই। যারা বিদ্রোহ করে এই সব দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে আসলে তারা জীবন দিয়ে যায়, হয়তো ভবিষ্যতে তারা কোনো কিছুই পায় না। আর যারা রাজমহলে বসে বা রাজত্ব করে তারা হচ্ছে যে এই ধরনের মানুষ যাদের কোনো বিকার নেই। না হলে এতগুলো তাজা প্রাণ চলে গেল, প্রধানমন্ত্রী নিশ্চিন্তে বসে আছেন, আওয়ামী লীগকে লেলিয়ে দিচ্ছেন, ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছেন, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিচ্ছেন, হয়তো সেনাবাহিনীকেও লেলিয়ে দিবেন। আমরা জানি না আসলে আমাদের অবস্থা কী। তবে আমি অবশ্যই আশা করব দেশবাসী এবার এই সুযোগে এই সরকারের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান দেখিয়ে দেবে। ধন্যবাদ।